মহাকাশ থেকে ছিটকে পড়েছিল একটি স্পেসশিপ পৃথিবীর একটি গ্রামে। ওই স্পেসশিপের সঙ্গে অন্য গ্রহ থেকে চলে এসেছিল এক ভয়ঙ্কর মরুইন ড্রাগন পৃথিবীতে। ওই মরুইন ড্রাগন শুধুমাত্র মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতো। ওই মরুইন ড্রাগনের গুহা থেকে কোনো মানুষ বেঁচে ফিরে আসতে পারতো না। কোনো প্রকার আগুন ওই ড্রাগনের কোনো ক্ষতি করতে পারতো না। ওই ড্রাগনের চামড়া এতটাই শক্ত ছিল, পৃথিবীর কোনো লোহার তলোয়ার ওই ড্রাগনের শরীরে প্রবেশ করানো সম্ভব হতো না। এই ভয়ঙ্কর মরুইন ড্রাগনকে মারা প্রায় অসম্ভব। কি ঘটেছিল শেষ পর্যন্ত? কিভাবে এই মরুইন ড্রাগনকে পরাজিত করেছিল গ্রামবাসী? কি ঘটেছিল ওই গ্রামে? জানতে হলে পুরো গল্পে আমাদের সঙ্গে থাকতে হবে। এইরকম মজার মজার মুভি বাংলাতে এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিতে পারো। এই গল্পে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো। কথা না বাড়িয়ে চলো গল্পেতেই যাওয়া যাক। তো গল্পের শুরুতে বায়ুমণ্ডলের বুক চিরে আগুনের গোলা আকৃতি ধারণ করে পৃথিবীর বুকে আশ্রে পড়ে একটি স্পেসশিপ, নরওয়ের একটি গভীর লেকের ভিতর। ওই স্পেসশিপের সঙ্গে আরো কিছু আগুনের গোলা পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল। এই আগুনের গোলাকে দেখে বনের পশু প্রাণীরা ভয়ে আতঙ্কিত হয়ে ছুটে পালায় ওই স্থান থেকে। এই ঘটনা ঘটেছিল 709 খ্রিস্টাব্দে। ওই সময়টা ভাইকিং এর যুগ ছিল। ওই স্পেসশিপের ভিতর ছিল 2 জন আরোহী। পানির ভিতর ডুবন্ত স্পেসশিপের ভিতর থেকে বেরিয়ে আসে 2 জন ব্যক্তি। তারা খুব আহত হয়েছিল। তাদের পোশাক ছিল অদ্ভুত রকমের। 2 জনের ভিতর একজন তার পোশাকের মুখোশ খোলে। সে হলো এই মুভির নায়ক কেইনান। কোনো মতে কেইনান তার সঙ্গীকে তীরে নিয়ে আসে। তাদের বেঁচে থাকার মনোবল ভেঙে পড়েছিল। কিছুক্ষণের ভিতর বেহুশ হয়ে পড়ে কেইনান। একটি দুঃস্বপ্ন তার চোখে ভেসে ওঠে। স্বপ্নে এসে তার স্ত্রী সন্তানকে দেখতে পায়। তার বাড়ি ঘর আগুনে জ্বলছিল। হঠাৎ চিৎকার করে সেন্স ফিরে আসে কেইনানের। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল তার। হঠাৎ তার সঙ্গীকে দেখতে পায়। ততক্ষণে তার সঙ্গী মৃত্যুবরণ করেছে। হঠাৎ তার নজর পড়ে লেকের ভিতর। তার স্পেসশিপ থেকে বেরিয়ে এসে একটি সেন্সর কম্পিউটার পানিতে ভাসছিল। ওই কম্পিউটার মূলত গ্রহ নক্ষত্র থাকা অন্য স্পেসশিপের সঙ্গে যোগাযোগ করার একটি মাত্র উপায়। পাশাপাশি আরো কিছু কাজ করতে সক্ষম এই কম্পিউটার। যে কোনো গ্রহবাসীর ভাষাকে সংরক্ষণ করতে পারত। এই কম্পিউটার দ্বারা সে তার অবস্থান সিগন্যাল প্রেরণ করতে পারত অন্য স্পেসশিপের কাছে। এই কম্পিউটার দেখে সে বেঁচে থাকার একটা আশার আলো দেখতে পায়। ওই কম্পিউটারের নাম হচ্ছে স্টার স্পেসশিপ। স্টারকে জিজ্ঞাসা করে কেইনান, আমরা বর্তমানে কোথায় আছি? উত্তরে কম্পিউটার তাকে জানায় সে বর্তমানে পৃথিবীতে আছে। এই জায়গার স্থানীয় বাসিন্দারা স্থান ত্যাগ করে চলে গেছে অন্য জায়গায়। সে ওই ডিভাইসকে প্রশ্ন করে বায়ুমণ্ডলের ভিতর অন্য কোন স্পেসশিপ আছে কিনা, সেখানে বার্তা প্রেরণ করতে হবে। ডিভাইস উত্তর দেয়, আশেপাশে কোনো স্পেসশিপ নেই তোমাকে উদ্ধার করার জন্য, তাই এই মুহূর্তে বার্তা প্রেরণ করা সম্ভব না। কেইনন হতাশার সঙ্গে দীর্ঘ শ্বাস নিয়ে পুনরায় প্রশ্ন করে, এই স্থানের অবস্থান নির্ণয় করে স্থানীয় বাসিন্দাদের ভাষা সম্পর্কে আমাকে বলো। উত্তরে কম্পিউটার ডিভাইস জানায় এটা নরওয়ের একটি স্থান। এখানকার ভাষা নরওয়েজ ও বকমিল। কেইনান ডিভাইসকে প্রশ্ন করে, এই ভাষা কি আমার মস্তিষ্কের ভিতর ডাউনলোড করা সম্ভব? কম্পিউটার জবাব দেয়, আপনি প্রস্তুতি নিন, আমি ভাষা ডাউনলোড করে দিচ্ছি। সঙ্গে পৃথিবীর সমস্ত স্থানের ডেটা স্থাপন করে দেব আপনার মন এবং মস্তিষ্কের ভেতর। কম্পিউটার একটি সেন্সর বের করে নিয়ে আসে। কেইননের চোখের সঙ্গে ফিট হয়ে যায়। প্রচন্ড ব্যথা অনুভব করিয়ে পৃথিবীর সমস্ত বিষয়ের ডেটা তার মস্তিষ্ক এবং মনের ভিতর ট্রান্সফার করে দেয়। পৃথিবীর সমস্ত ভাষা তার ভিতরে প্রবেশ করিয়ে দেয় ওই কম্পিউটার। এই প্রসেসটা অত্যন্ত কঠিন ছিল। প্রচন্ড ব্যথা অনুভব করছিল কেইনন। ডাটা ট্রান্সফার শেষে ওই কম্পিউটারের ভেতর থেকে একটি হাইপারসনিক ফায়ার ট্রেজার গান হাতে তুলে নেয় সেফটির জন্য। ওই হাইপারসনিক ফায়ার ট্রেজার গানকে পরীক্ষা করার জন্য একটি গুলি করে মুহূর্তের ভিতর জ্বালিয়ে দেয় দ্বীপের ভেতর থেকে ছোট্ট একটি গাছকে। মৃত বন্ধুকে পাথরের মাধ্যমে কবর দিয়ে ওই স্থান ত্যাগ করে সামনের দিকে এগিয়ে আসে কেইনান। সাবধানতার সঙ্গে জঙ্গলের পাহাড়ি আঁকাবাঁকা ঝর্ণার নদীর বাঁকে পথ চলে সে চলে আসে একটি গ্রামে। গ্রামটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কেইনন ব্যাপারটা দেখে চমকে ওঠে। তার চোখের সামনে বিশাল একটি তিমি মাছকে দেখতে পায় ক্ষতবিক্ষত অবস্থায়। সে এতে ভয় পেয়ে যায়। তার পায়ের নিচের মাটি সরে যায়। সে আরো সতর্কতা অবলম্বন করে। হঠাৎ একটি খালি ঘোড়াকে ছুটে যেতে দেখে কেইনান। সে কারো উপস্থিতি অনুভব করে। তার অস্ত্রটাকে শক্তভাবে ধরে চারপাশে খেয়াল করতে থাকে। মাটিতে একটি তলোয়ার খুঁজে পায়। তলোয়ারটি দুমড়ানো মুচড়ানো ছিল। হঠাৎ তার নজর পড়ে গ্রামের একটি ঘরের ভিতর কাঠের দরজার উপর। ওই দরজাতে একটি আঁচড়ের চিহ্ন দেখতে পায়। কেইনন ভাবছে এটা হয়তো কোনো বন্য প্রাণী হবে। হঠাৎ একটি ঘোড়সাওয়ারির শব্দ শুনতে পায়। ছুটতে থাকে কেইনন।
অজানা শত্রুকে খুঁজতে থাকে। হঠাৎ পেছন থেকে একজন ঘোড়সাওয়ারি তার উপর আক্রমণ করে, আর ইনি হলো ভাইকিং যোদ্ধা উলফিক। সে হলো পাশের গ্রামের ভবিষ্যৎ রাজা। এই গ্রাম হলো ভাইকিংদের বন্ধু গ্রাম। এই গ্রামে কে বা কারা আক্রমণ করেছে সেটা অনুসন্ধান করার জন্য ভাইকিং যোদ্ধারা এই গ্রামে এসেছে। ভাইকিং যোদ্ধারা ধারণা করছিল হয়তো এই অপরিচিত লোকটা এই গ্রামের এই পরিণতি করেছে, তাই কেইননের উপর ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতেই কেইননের হাত থেকে আধুনিক হাইপারসনিক ফায়ার ট্রেজার গানটা ছিটকে পড়ে যায় পাশের ঝর্ণার পানিতে। পৃথিবীতে তার একমাত্র ভরসার অস্ত্রটাকে হারিয়ে ফেলেছে এক মুহূর্তে কেইনন। সে অজ্ঞান হয়ে পড়ে। ভাইকিংরা খুব শক্তিশালী ছিল। তারা কেইননকে গাছের সঙ্গে বেঁধে তাদের গ্রামে নিয়ে আসে। এই গ্রামের নাম হিরোট। এই গ্রামের রাজা রদগার শাসন করে। সে অত্যন্ত দয়ালু এবং বিচক্ষণ। সম্পূর্ণ গ্রামে কাঠ দিয়ে তৈরি দেয়ালের বাউন্ডারি আছে। ওই সময়ের সবচাইতে সমৃদ্ধশালী গ্রাম এটি। ওই মুহূর্তে রাজা রদগারও তার মেয়ে যুদ্ধের কৌশল অনুশীলন করতেছিল। রাজা রদগার অনুশীলনের ছলে তার মেয়েকে বলে, আমার কথা মেনে নাও ফ্রেয়া, তুমি উলফিককে বিয়ে করে নাও। তুমি যদি তার স্ত্রী হও তবে সে ভালো একটা রাজা হতে পারবে। লড়াই করতে করতে ফ্রেয়া বলে, সে তার বাবার মতো জালিম ও অত্যাচারী হবে, তাই আমি তাকে বিয়ে করব না। ফ্রেয়া উলফিককে মোটেও পছন্দ করে না। রদগার বলে, তুমি যদি এখন তাকে বিয়ে করতে রাজি না হও তাহলে তুমি আর কোনোদিনই এই রাজ্যে রানী হতে পারবে না। ফ্রেয়া বলে, তাহলে তুমি ওকে রাজা ঘোষণা করবে না। প্রশিক্ষণ শেষে রদগার তার মেয়েকে বলে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি শুধু তোমার একটা সুন্দর ঘর সংসার দেখতে চাই, তুমি বুঝতে চাইছো না কেন? আমি মনে প্রাণে বিশ্বাস করি উলফিকের অত্যাচারী স্বভাব কেউ যদি শান্ত করতে পারে সেটা হচ্ছে একমাত্র তুমি। ওই সময় ওই স্থানে উলফিক চলে আসে। বাবা মেয়ের কথা শুনে ফেলে উলফিক। সে বলে, আমি রাজ্য শাসন করব আর আমাকে শাসন করবে ফ্রেয়া? এটা তো হতে পারে না। উলফিক ফ্রেয়াকে উদ্দেশ্য করে বলে, সুন্দরী মেয়েদের হাতে তলোয়ার শোভা পায় না, শোভা পায় সৌন্দর্য বর্ধনের জিনিস। আমি রাজা হলে তোমার খেয়াল রাখতে পারবো, তাই তোমার অস্ত্র চালানোর কোনো প্রয়োজন হবে না। ফ্রেয়া রাজকুমারী ছিল। সে যুদ্ধে পারদর্শী ছিল। তার প্যাশন ছিল চিকিৎসা। ফ্রেয়া আয়ুর্বেদিক চিকিৎসায় পারদর্শী ছিল। ওই স্থান থেকে চলে যায় ফ্রেয়া। রাজা রদগার বলে, ওর সঙ্গে নরম ভাবে কথা বলো, তবেই সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। আমি এভাবেই আমার রানীকে জয় করেছিলাম। উলফিক বলে, আমাদের পার্শ্ববর্তী গানার গ্রামে লুট করে নিয়ে গেছে কেউ, গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। গানা গ্রামে ছিল না, সে হয়তো বাইরে কোথাও গেছে। রাজা রদগার বলে, এখন তো দোষ সম্পূর্ণ আমাদের গায়ে উঠবে। তোমরা ওইখানে কি কিছু করেছো? উলফিক বলে, হইচয়ের শব্দ শুনে আমি আমাদের সৈনিকদেরকে নিয়ে ওই গ্রামে গিয়েছিলাম। ওইখান থেকে একজন অপরিচিত লোককে ধরে এনেছি। আগে কোনোদিন এই লোকটাকে দেখিনি। তাকে আমাদের গ্রামের চৌরাস্তায় বেঁধে রেখেছি। রাজা রদগার বলে, যা কিছু করার করো, যারাই এই ধ্বংসলীলা চালিয়েছে গানার গ্রামে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করো, নয়তো আমরা দোষী হয়ে যাব ওদের কাছে। শুধু শুধু দুই গ্রামের ভিতর একটা লড়াই বেঁধে যাবে। উলফিক বলে, একটা অদ্ভুত ব্যাপার, আমরা একটা লাশও খুঁজে পাইনি। আমি চেষ্টা করব ব্যাপারটাকে সমাধান করতে। সে ওই স্থান থেকে চলে আসে। এদিকে গ্রামের লোকজন কেইননের পোশাক দেখে অদ্ভুত আচরণ করতে থাকে। তারা এই ধরনের পোশাক আগে কোনোদিনই দেখতে পায়নি। উলফিক চলে আসে ওই স্থানে। সে তার লোকজনকে বলে, এই লোককে আমাদের কামারের ঘরে নিয়ে আসো। উলফিক জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার নাম কি? কোথা থেকে এসেছো? সে উত্তর দেয়, আমার নাম কেইনান। কেইনান খুব বুদ্ধিমান ও চালাক ছিল। সে যদি বলতো আমি মহাকাশ থেকে এসেছি তবে তার কথা কেউ বিশ্বাস করতো না, কারণ পৃথিবীর বাইরে আরো গ্রহ উপগ্রহ আছে এটা ওই সময়ের লোক বিশ্বাস করতো না। ফলে তার উপর অত্যাচার বাড়িয়ে দিত। সে বলে, আমি উত্তর দিকের একটি গ্রাম থেকে এসেছি। উলফিক বলে, এই অদ্ভুত নাম তুমি কোথায় পেয়েছো? যাই হোক, গানার গ্রামকে কেন ধ্বংস করেছো তুমি? কেইনন বলে, আমি ধ্বংস করিনি, আমি এখানে এসে এই ধ্বংসস্তূপ দেখতে পেয়েছি। উলফিক বলে, তুমি এখানে কেন এসেছো? কেইনন বলে, আমি ড্রাগন শিকারী, ড্রাগন শিকার করার জন্য এখানে এসেছি। এরকম অদ্ভুত উত্তর শুনতে পেয়ে সবাই হাসতে শুরু করে। কেইননকে প্রচুর মারধর করে বেঁধে রাখে একটি খুঁটির সঙ্গে। উলফিক বাইরে চলে আসে। ওই সময় ফ্রেয়া আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতেছিল। সে ফ্রেয়াকে বলে, আমরা একজন অপরিচিত লোককে ধরে আটকে রেখেছি কয়েদি হিসেবে। সে এখন ঘায়েল অবস্থাতেই আছে, তুমি তার চিকিৎসা করো। ফ্রেয়া বলে, তোমার সমস্যা তুমিই সমাধান করো, আমি তোমার ব্যাপারে নাক গলাবো না। উলফিক বলে ফ্রেয়াকে, কয়েদি যদি মৃত্যুবরণ করে তবে তুমি এর জন্য দায়ী। ওই স্থান থেকে চলে আসে উলফিক। এদিকে কেইনন বন্দী অবস্থা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। চারপাশে ভালোভাবে নজর বুলিয়ে দেখতে পায় একটি আগুনের ভাট্টির ভিতর একটি গরম রড পুড়ে লাল টকটকে হয়ে আসে। কৌশলে ওই রডকে তার হাতের কাছে নিয়ে আসে। হাত বাঁধা দড়িটাকে আগুনে পোড়া লাল টকটকে রডের মাধ্যমে পুড়িয়ে বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। সে সফল হয়ে যায়, সবেমাত্র বাঁধন থেকে মুক্ত হবে। ঠিক ওই সময় ফ্রেয়া ওই ঘরে প্রবেশ করে কেইননের চিকিৎসা করার জন্য।
ফ্রেয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেইননের দিকে। সে তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে এই লোক পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, সে অন্য গ্রহ থেকে এসেছে। ফ্রেয়া তাকে চিকিৎসা করে। ফ্রেয়ার কাছে পানি পান করতে চায় কেইনন। ফ্রেয়া তার নিজ হাত দিয়ে পানি পান করায়। হঠাৎ দেখতে পায় তার হাতের বাঁধন অনেক আগেই ছেড়ে ফেলেছে কেইনন। ফ্রেয়া চিৎকার করে প্রহরীকে ডাক দেয়। কেইননের এক আঘাতেই ফ্রেয়া বেহুশ হয়ে পড়ে। প্রহরী চলে আসে ওই মুহূর্তে। কেইননের 2-3 আঘাতে প্রহরী বেহুশ হয়ে পড়ে। কেইনন মুক্ত হয়ে বাইরে চলে আসে। সে দেখতে পায় বাইরের প্রহরীরা সীমানা চৌকিতে পাহারা দিচ্ছে। অন্ধকারের বুক চিরে একটি অদ্ভুত রকমের শব্দ ভেসে আসছে। একজন প্রহরী সন্দেহবশত উঁকি দেয় ওই শব্দের দিকে। ওই সময় অদ্ভুত রকমের একটা দানব আক্রমণ করে ওই প্রহরীর উপর। আলোর ঝলকানি ভেসে উঠেছিল ওই প্রহরীর সামনে। এক প্রহরীর মৃত্যু দেখে অপর প্রহরী বিশেষ এক হুইসেল বাজিয়ে দেয়। ওই হুইসেলটা ছিল সতর্কবার্তা। গ্রামের সমস্ত পুরুষ লোক বেরিয়ে আসে বিপদের আশঙ্কা থেকে। এক হুলস্থুল কাণ্ড বেজে যায়। এদিকে ওদিকে ছোটাছুটি করছিল সবাই ভেবেছিল কোনো ডাকাত পড়েছে হয়তো। একজন বৃদ্ধ গ্রামবাসী তার স্ত্রীর কাছে এসে বন্দুক চাইছে যুদ্ধ করার জন্য। ঠিক ওই মুহূর্তে তার স্ত্রীর উপর আক্রমণ করে ওই দানব। তার স্ত্রীর চোখের সামনে ওই বৃদ্ধ লোকের বুক চিরে ক্ষতবিক্ষত করে তুলে নিয়ে যায় ওই দানব। তার চিৎকারে অন্যান্য সবাই এদিকে লক্ষ্য করে। অশ্বশালার প্রহরীর একই অবস্থা করে। এই দৃশ্য বৃদ্ধ এক পাগল তার নিজ চোখে দেখে ফেলে। ভয়ঙ্কর একটি চোখ ওই ড্রাগনের। ওই পাগলের কপালে ঠিক একই পরিণতি ঘটে। এদিকে ফ্রেয়ার হুঁশ ফিরে আসে। কেইনন এদিক ওদিকে ছোটাছুটি করছে ওই ড্রাগনকে দেখার জন্য, পাশাপাশি মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে এই গ্রাম থেকে। একজন প্রহরী ওই ড্রাগনের উপর আক্রমণ করে। মুহূর্তের ভিতর তার লোহার তলোয়ারটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু ড্রাগনের কিছুই হয় না। প্রহরীকে তুলে নেওয়ার সময় দেখে ফেলে কেইনন। খুব জোরে চিৎকার করে বলে, মরুইন! এটা হলো ভিনগ্রহীর একটি দানব। এই দানবের কারণেই কেইননের স্পেসশিপ ক্রাশ করেছে। তার স্পেসশিপের সঙ্গে মরুইন পৃথিবীতে চলে এসেছে। কেইননের চিৎকার শোনার সঙ্গে সঙ্গে মরুইন ওইখান থেকে পালিয়ে যায়। কেইনন পিছু করতেছিল মরুইনে। ঠিক ওই মুহূর্তে উলফিক ও তার সঙ্গীরা কেইননকে বন্দী করে ফেলে। এবার খুব শক্ত করে বাঁধে কেইননকে। মরুইনের হামলায় শক্তিশালী ভাইকিং যোদ্ধাদের মৃতদেহের উপর নখের আঁচড় দাগ পড়ে আছে। রাজা রদগার প্রথমে ভেবেছিল এই হামলা হতে পারে প্রতিবেশী গ্রামের গানার কাজ। কিছু ভাইকিং যোদ্ধারা বলে এটা ভয়ঙ্কর এক ভাল্লুক। কেইনন বন্দী অবস্থায় পুরো গ্রামটাকে দেখে হতাশ হয়ে পড়ে। চারদিকে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মৃত্যুর মাতম চলছিল চারদিকে। কেইননের মনে পড়ে যায় তার ঘরের কথা, সেই বিভীষিকাময় রাতের কথা। জ্বলে পুড়িয়ে ছারখার হয়ে যাচ্ছিল সবকিছু। তার স্ত্রী সন্তান জ্বলন্ত আগুনের ভিতর আটকে গিয়ে মৃত্যুবরণ করেছিল। সকাল হয়ে গেলে তাকে গ্রামের চৌরাস্তায় কূপের সঙ্গে বেঁধে রাখে ভাইকিং যোদ্ধারা। একটি ছোট্ট বাচ্চা একটি রুটি খাচ্ছিল তার সামনে বসে। ওই বাচ্চাটি এতিম, তার বাবা মা মৃত্যুবরণ করেছে। ওই বাচ্চাটির নাম এরিক। কেইনন খুব ক্ষুধার্ত ছিল। শেষ কবে খাদ্য খেয়েছে তার মনে নেই। সে বাচ্চাটির কাছে ওই রুটি খাবার জন্য হাত বাড়িয়ে দেয়। বাচ্চাটি রুটি দেওয়ার জন্য হাত সামনে এগিয়ে দেয়। ওই মুহূর্তে একটি ভাইকিং যোদ্ধা লাথি মেরে খাবারটাকে ফেলে দেয়। কেইননকে নিয়ে আসে রাজসভাতে। তারা বুঝতে পারছিল না কে এবং কি জিনিস তাদের উপর আক্রমণ করেছে। বুর্মি নামের একজন কামার, সে বলে এগুলো ডাকাতের কাজ। উলফিক বলে, বোকা বুর্মি, প্রত্যেকটা মৃতদেহের ভিতর পাঞ্জার চিহ্ন দেখো না তুমি? এটা নিশ্চিত রূপে কোনো বন্য ভাল্লুক। ভাইকিং পাদ্রী বলে এটা রাজা লুসিফারের কাজ। তাকে নিয়ম অনুযায়ী দাফন করা হয়নি, এই কারণে তার আত্মা ভূত হয়ে এই কাজ করছে। উলফিক বলে, আমার বাবা একজন ভাইকিং যোদ্ধা ছিল। সে কখনোই তার প্রজাদের উপর আক্রমণ করবে না। সে খ্রিস্টান ছিল না, সে ছিল অডিন পূজারী। তাই দাফন করার কোনো প্রশ্নই আসে না। সভাতে হাজির করা হয় কেইননকে। রাজা রদগার প্রশ্ন করে কেইননকে, প্রথমে গানার গ্রামকে, এরপর আমার গ্রামকে ধ্বংস করলো কে? তুমি কি জানো বর্তমানে আমার 5 জন লোক মৃত্যুবরণ করেছে। 5 জন লোকের কোনো খোঁজ পাচ্ছি না। তুমি যে ড্রাগনের কথা বলেছিলে তার সম্পর্কে আমাদেরকে জানাও। কেইনন বলে, আমাদের ওইখানে একে মরুইন বলে। রাজা রদগার বলে, এই নাম আগে কোনোদিন শুনিনি। কেইনন বলে, আমরাও প্রথমে বোকা হয়ে গিয়েছিলাম। অন্ধকারের ভিতর একটা উজ্জ্বল আলোর মতো ঝলক। ওই আলোর ঝলক দেখে কোনো মানুষ যদি তার পাশে চলে আসে তবে তাকেই শিকার করে ফেলে। সেটা মানুষ হোক অথবা কোনো বন্য প্রাণী, কোনোটাকেই সে ছাড় দেয় না। এর শরীর থেকে মৃত মানুষের গন্ধ বেরিয়ে আসে। কেইনন বলে, সে আমার কারণে এখানে এসেছে। ওই মরুইন আমার আকাশযানের উপর উঠে পড়েছিল, আমার লোকদেরকে জীবিত খেয়ে ফেলেছে। আমার আকাশযান ক্রাশ করে পৃথিবীতে পড়ে গেছে, আর আমরা এখানে চলে এসেছি। ওই আকাশযানের সঙ্গে মরুইন পৃথিবীতে চলে এসেছে। কেইনন বলে, আমি জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। বর্তমানে এই রাজ্যটা মরুইনের দখলে, আর আপনারা সবাই ওর কাছে বন্দী। যখন প্রয়োজন মনে হবে একজন করে ধরে নিয়ে খেয়ে ফেলবে, আপনারা কিছুই করতে পারবেন না।
সে এতটাই শক্তিশালী। রাজা রদগার বলে, তুমি মনে করো বাচ্চাদের গল্প শুনিয়ে আমাকে ভয় পাইয়ে দেবে? কেইনন বলে, আপনার কাছে এটা গল্প মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি কথা। যাই হোক, আপনারা মরুইনকে শিকার করবেন তাই না? তবে আমাকে সঙ্গে নিয়ে নিন। পরবর্তী দিন সবাই মরুইনকে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার কিছুক্ষণ আগে কেইননের 2 হাত বেঁধে দেয়। কেইনন বলে, আমার হাত বেঁধে দিলে আমি ওকে শিকার করব কিভাবে? ভাইকিং প্রহরী বলে, তোমার যুদ্ধ করতে হবে না। একটা মদের পাত্র হাতে দিয়ে বলে, এটা পান করো। তলোয়ারের আঘাত এবং মনের আঘাত দুটোই দূর করে দেয়। মদ পান করে কেইনন জিজ্ঞাসা করে, কি জিনিস এটা? বুর্মি বলে, তুমি কোথা থেকে এসেছো হে? কেইনন বলে, আমার এলাকা অনেক দূর। বুর্মি বলে, এর জন্যই তোমার নসিবে এই জিনিস জোটেনি। রাজা রদগার বলে, তুমি জানো বহিরাগত অতিথি, আমাদের ব্যবসা পূর্ব, পশ্চিম এবং দক্ষিণের অনেক বড় সীমানায় বিস্তৃত, হাজারো মাইল দূর পর্যন্ত, কিন্তু উত্তর দিকে কোনো ব্যবসা নেই, কারণ ওইখানে কিছুই নেই। আর তুমি উত্তর দিক থেকে এখানে এসেছো। কেইনন বলে, আমার মনে হয় আপনি ভালোভাবে দেখেননি ওইখানে কি কি আছে। আমি ওইখান থেকেই এসেছি এখানে। রাজা রদগার বলে, তুমি কেন এখানে এসেছো আমি এখন বুঝতে পেরেছি। ওইখান থেকে মরুইন হয়তো তোমার জানে উঠে গেছে। কেইনন বলে, হতে পারে, তবে যা আপনাদের সঙ্গে করেছে সেটা আমাদের সঙ্গেও করেছিল। আমরা যখন মৃত লাশকে দাফন করার জন্য গিয়েছিলাম, হতে পারে ওই মুহূর্তে আমাদের আকাশযানে উঠে গিয়েছিল মরুইন। একটু পরেই উলফিক বলে, সবাই সাবধান। সে রাস্তায় পড়ে থাকা কিছু জীবদানরের হাড্ডি খুঁজে পায়। পর্যবেক্ষণ করে বলে, মনে হচ্ছে এই জায়গাতে বন্য ভাল্লুক লুকিয়ে আছে। আমরা 2টা দলে বিভক্ত হয়ে এখান দিয়ে ভাল্লুককে খুঁজতে যাব। কেইনন বলে, তোমার সিদ্ধান্ত ভুল। আমাদের একসঙ্গে থাকা উচিত। বিপদ হলে সবাই একসঙ্গে মোকাবেলা করতে পারবো। রাজা রদগার বলে, উলফিক ও কেইনন একসঙ্গে যাও, আমি আর বুর্মি একসঙ্গে থাকবো, বাকি 2 জন একসঙ্গে থাকবে। 3 দলে বিভক্ত হয়ে ভাল্লুকের গুহা খোঁজ করতে থাকে। ভাল্লুকের গুহায় প্রবেশ করে গ্রামের সাধারণ 2 প্রহরী, তাদের চিৎকারে উলফিক ও কেইনন ছুটে আসে। সাধারণ প্রহরীকে আক্রমণ করে ভাল্লুক। রাজা রদগারকে ভাল্লুক যখনই শিকার করে ফেলবে, ঠিক ওই মুহূর্তে কেইনন বাঁচিয়ে ফেলে তাকে। ভাল্লুককে প্রাণে মেরে ফেলে কেইনন। গুহা থেকে বের করে নিয়ে আসে বাইরে। কেইননের কাজে খুশি হয়ে রাজা রদগার তাকে মুক্ত করে দেয়। একটি অস্ত্র তার হাতে তুলে দিয়ে বলে, তুমি এখন থেকে মুক্ত, নিজের মতো করে বাঁচো। এই বিজয়ের কারণে রাতে একটি পার্টির আয়োজন করে সমস্ত ভাইকিং যোদ্ধারা। সবাই কেইননকে আপন করে নিয়েছে। ওই পার্টিতে বুর্মি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছিল মদ খেতে খেতে। আমি গুহার ভিতরে প্রবেশ করেছিলাম। ভিতরে বিশাল আকৃতির একটা ভাল্লুক। আমরা সবাই পরস্থ হয়ে গিয়েছি। আমাদের রাজা মৃত্যুবরণ করতে চলেছিল। ঠিক ওই মুহূর্তে কেইনন এসে আমাদের রাজাকে বাঁচিয়ে ফেলে। সত্যিই তার সাহসিকতার জবাব হয় না। তুমি কি জানো, কেইননের হাত বাঁধা ছিল, তারপরও সেই ভাল্লুককে শিকার করতে সক্ষম হয়েছে। তার এই কথা পেছন থেকে শুনে ফেলেছিল রাজকুমারী ফ্রেয়া। রাজা রদগার ও কেইনন একত্রে বসে খাবার খাচ্ছিল টেবিলে। সেখানে চলে আসে এরিক। এরিক ওই তলোয়ারের জন্য গিয়েছিল। যেই ভাল্লুক তার বাবা মাকে মেরে ফেলেছে, ওই ভাল্লুককে হত্যা করা হয়েছে যে তলোয়ারের মাধ্যমে, ওই তলোয়ার এরিক নিতে চাইছে। কেইনন যখন এরিককে দেখতে পায়, তার নিজের সন্তানের কথা মনে পড়ে যায়। এরিকের মাঝে তার নিজের সন্তানকে খুঁজে পায়। ওই পার্টিতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় উলফিক ও কেইননের মাঝে। প্রতিযোগিতায় কেইনন ভালো পারফরমেন্স করে। উলফিক ও কেইননের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। পার্টি শেষে কেইনন অনুশীলন করছিল। ঠিক ওই সময় ফ্রেয়া তার কাছে আসে। সে বলে, আমার বাবার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেইনন প্রথম দিন ফ্রেয়াকে আঘাত করেছিল, এই কারণে সরি বলে। ফ্রেয়া মিষ্টি হাসি দিয়ে বলে, এখন হিসাব বরাবর। কেইনন কিছুক্ষণের ভিতর গম্ভীর ভাব ধরে বলে, ফ্রেয়া, সবাই মনে করে তোমার গ্রামে ভাল্লুক আক্রমণ করেছে। আসলে ব্যাপারটা পুরোপুরি ভুল। তোমার গ্রামে মরুইন আক্রমণ করেছে। এটা খুব ভয়ঙ্কর এক প্রাণী, কিছুটা ড্রাগনের মতো। তাদের 2 জনের কথা চলছিল। ঠিক ওই মুহূর্তে গ্রামের ভিতর পুনরায় আক্রমণ করে পাশের গ্রামের রাজা গানার ধারণা করেছিল তার গ্রামকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে রাজা রদগার ও তার বাহিনী। সেও ব্যাপারটা বুঝতে পারেনি তার গ্রামে কে আক্রমণ করেছে, কেন করেছে। তাই 2 গ্রামের ভিতর লড়াই বেঁধে যায়। 2 গ্রামের লড়াইয়ের শেষে পরাজিত হয় গানারের বাহিনী। গ্রাম থেকে বেরিয়ে গানারের বাহিনী গ্রামের প্রধান দরজার সামনে অবস্থান নেয়। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার এবং জঙ্গল ছিল। বাইরে দাঁড়িয়ে চিৎকার করে গানার বলে, রদগার, আমার স্ত্রী কোথায়? আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না। আমার পুরো গ্রামকে তুই ধ্বংস করে দিয়েছিস। তোর সঙ্গে তো আমার কোনো দুশ্মনী ছিল না। যদি আমার 100 বছর সময় লাগে আর আমি যদি বেঁচে থাকি, তবে তোর বুক চিরে কলিজা হাতে নিয়ে নেব রদগার। সকালের জন্য অপেক্ষা করছিল গানা ও তার বাহিনী। এদিকে গ্রামের পাহারা চৌকিতে সমস্ত ভাইকিং যোদ্ধারা পাহারা দিচ্ছিল। ওই চৌকি থেকে বাইরের দিকে খেয়াল করতেছিল বুরুমি, রদগার, উলফিক ও কেইনন। বাইরে ঘুটঘুটে অন্ধকারের ভিতর গানার বাহিনীর একজন সৈনিক
প্রকৃতির ডাকে সাড়া দিয়ে জঙ্গলের ভিতর একটু আড়ালে যায়। হঠাৎ আলোর একটা ঝলকানি তার চোখে পড়ে। তার উপর আক্রমণ করে বসে ওই ভয়ঙ্কর ভিন গ্রহের ড্রাগন মরুইন। সৈনিকের চিৎকারে দুই গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ আলোর ঝলকানি ভেসে ওঠে গানার চোখের সামনে। তার বুঝতে আর কিছুই বাকি নেই তার গ্রামে কে আক্রমণ করেছে। দূর থেকে এই দৃশ্য দেখছিল গুরমি, রদগার, উলফিক ও কেইনান। চিৎকার করে গানার ও তার বাহিনী বলতে থাকে, আমরা তোমাদের সঙ্গে আছি, আমাদেরকে তীর মেরো না। উলফিক তার বাহিনীকে তীর চালানোর হুকুম দেয়। সে বলে এটা তাদের চালাকি হতে পারে, আমাদেরকে আক্রমণ করার জন্য। কেইনন বলে তীর চালানো বন্ধ করো আর দরজা খুলে দাও, ওদেরকে বাঁচাও। কেইননের হাত দিয়ে জোর করে তীর চালানো বন্ধ করিয়ে দেয়। গুরমি লাফ দিয়ে নিচে নেমে এসে গ্রামের মেইন দরজা খুলে দেয়। গানার ও তার বাহিনী গ্রামের ভিতর চলে আসে। আর ওই সময় তাদের চোখের সামনে ভেসে ওঠে এক অদ্ভুত রকমের দৃশ্য। আলোর একটি ঝলক, রঙিন বাতি, তার ভেতর থেকে ভয়ঙ্কর এক ড্রাগন যার নাম মরুইন। প্রথমবার সমস্ত ভাইকিংরা এই ড্রাগনকে দেখতে পেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সবাই মিলে একত্র হয়ে আলোচনা শুরু করে। কেউ ভয়ে গ্রাম ছেড়ে চলে যেতে চায়, আবার কেউ একসঙ্গে লড়াই করতে চায়। গানার বলে মরুইনের শরীরের চামড়া লোহার চেয়েও শক্ত। উলফিক বলে আমরা ওকে শিকার করব। কেইনন বলে এটা কোনো ভাল্লুক না যে তুমি অস্ত্র দ্বারা তাকে ঘায়েল করবে। তুমি সব সময় অস্ত্রের ভাষা বোঝো, এখানে অস্ত্রের কোনো কাজ হবে না, আমরা একটা ফাঁদ তৈরি করব। উলফিক বলে আমরা তোমার কথা কেন শুনবো, তুমি বাইরের লোক। দুজনের ভিতর হাতাহাতি শুরু হয়ে যায়। রদগার বলে আমি তোমাদের রাজা, তাই আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা কেইননের কথা মতন কাজ করব, কারণ কেইনন ভালোভাবে ওই মরুইন সম্বন্ধে জানে। আজ পর্যন্ত কেইনন যত কথা বলেছে সব সত্যি হয়েছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই ফাঁদ তৈরির কাজে লেগে পড়ে সমস্ত ভাইকিংরা। গ্রামে ঢোকার মূল ফটকের সামনে বিশাল এক গর্ত করে ওই গর্তটাকে পুরোপুরি তেল দিয়ে পরিপূর্ণ করে দেয়। ভিতরে শুকনো কাঠ পুঁতে রাখে, উপর দিয়ে সম্পূর্ণ গর্তটাকে ঢেকে রাখে। সবাই অপেক্ষা করতেছিল ওই মরুইনের। রাজা রদগার বলে কেইননকে, যদি তোমার এই বুদ্ধিতে কাজ হয়ে যায় তবে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো সারা জীবনের জন্য, যদি তোমার ইচ্ছে হয়। খাবার খাওয়ার জন্য কেইনন চলে আসে। তখন ফ্রেয়া তাকে জিজ্ঞাসা করে, আমি দেখেছি তুমি বাবার সঙ্গে কথা বলতেছো, কি বলেছেন উনি? কেইনন বলে সে আমাকে এখানে থেকে যেতে বলে সারা জীবনের জন্য। ফ্রেয়া বলে উত্তরে তুমি কি বললে? কেইনন বলে ফ্রেয়া তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না। ফ্রেয়া বলে আমি তোমার সম্বন্ধে সবকিছু জানতে চাই, বলো আমাকে। কেইনন বলে আমার গ্রহের লোক তোমার গ্রহের লোকের মতোই লোভী। তারা সব সময় জমি দখল করে, নিজের গ্রহ ছেড়ে অন্য গ্রহের উপর একসময় তারা আক্রমণ করে জমি দখল করার জন্য। আর ওই জমি কাদের ছিল জানো ফ্রেয়া? মরুইনদের। সংখ্যায় তারা ছিল লক্ষ লক্ষ। আমরা বোমা মেরে সমস্ত মরুইনকে মেরে ফেলেছি। আমি ছিলাম সাধারণ একজন সৈনিক, আমার গভর্নরের কথা শুনতে হয়েছে। আমার ইচ্ছা ছিল না তাদেরকে হত্যা করার। যে গ্রহ মরুইনের ছিল সেটা বর্তমানে আমাদের দখলে। সমস্ত মৃত মরুইনকে একটি খাদের ভিতর পুঁতে দেই আমরা। বেতন হিসেবে ওইখানে একটা জায়গা দিয়েছিল সরকার আমাকে সপরিবারে থাকার জন্য। আমার স্ত্রী সন্তানকে ওই স্থানে রেখে দ্বিতীয় মিশনের জন্য গিয়েছিলাম আমি অন্য একটি গ্রহে। 3 সপ্তাহ পর জানতে পারি একটি মরুইন বেঁচে আছে। সে আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলেছে। কথাটা বলতে বলতে কেইনন কেঁদে ফেলে। ফ্রেয়া বলে এটা তাদের ভাগ্যে ছিল, উপরওয়ালা তাদের কপালে এটাই লিখে রেখেছিল। কেইনন বলে আমি তাদেরকে বাঁচাতে সক্ষম হইনি, এটা আমার দোষ। ফ্রেয়া তার পূর্বপুরুষের একটি তলোয়ার কেইননকে দিয়ে দেয়। সে বলে এটা আমার বাবা দিয়েছিল। সে বলেছিল এই তরোয়াল তুমি কাকে দেবে একদিন ঠিকই বুঝতে পারবে, যে তোমার দৃষ্টিতে তোমার জন্য সঠিক একজন পুরুষ হবে। এর মানে দাঁড়ায় ফ্রেয়া কেইননকে ভালোবাসতে শুরু করেছে। ফ্রেয়া বলে তুমি যদি মনে করো তোমার জীবনের অধ্যায় তুমি লিখতে পারো, তবে যে তোমার পরিবার ধ্বংস করেছে তুমি তাকে শেষ করতে পারবে এই তলোয়ারের মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি। কেইনন ওখান থেকে বেরিয়ে আসে। উলফিক ও কেইনন গ্রামের মূল দরজা খুলে ফাঁদের দিকে নিয়ে আসতে চেষ্টা করে মরুইনকে। তারা দুজন বাইরে চলে আসে। কেইনন মশাল দ্বারা খুঁজে বের করে ওই মরুইনকে। ওই সময় পাদ্রী তন্ত্রমন্ত্র শুরু করে দেয় মরুইনের কাছে গিয়ে। সে ভেবেছিল এটা একটি প্রেতাত্মা। মুহূর্তের ভিতর পাদ্রীকে শেষ করে দেয় মরুইন। উলফিক ও কেইনন ওই ফাঁদের ভিতরে ফেলে দেয় মরুইনকে। সঙ্গে সঙ্গে রাজা আদেশ দেয় অগ্নি তীর মারার জন্য ফাঁদের ভিতরে। সম্পূর্ণ ফাঁদটা তেলে ভর্তি ছিল আর মরুইন তেলের ভিতর ডুবে গিয়েছিল। অগ্নি তীর মারার সঙ্গে সঙ্গে বিশাল এক বিস্ফোট ঘটে। সবাই ভেবেছিল মরুইন হয়তো মারা গেছে। ওই মুহূর্তে গ্রামের কূপের ভিতর থেকে মরুইনের একটি বাচ্চা বেরিয়ে আসে। সামনে দিয়ে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসে মা মরুইন। পুরো গ্রামের ভিতর ছোটাছুটি শুরু হয়ে যায় প্রাণে বাঁচার জন্য। বাচ্চা মরুইন ফ্রেয়ার উপর আক্রমণ করে। ফ্রেয়াকে বাঁচাতে এসে রাজা রদগার ঘায়েল হয়ে যায় বাচ্চা মরুইনের কাছে। অন্যদিকে কেইনন আগুনের ভিতর থেকে বেরিয়ে আসা মা মরুইনকে তলোয়ার দ্বারা আঘাত করে।
তার তরোয়ালটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মরুইনের কিছুই হয় না। মা মরুইনটা পালিয়ে যাওয়ার সময় রাজা গানার তার উপর আক্রমণ করে। ওই মরুইন যেতে যেতে রাজা গানারের দেহ থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলে তার লেজ দিয়ে। কিছুক্ষণ পরেই এরিক ছুটে আসে কেননের কাছে। সে বলে, এই মুহূর্তে রাজা রদগার তোমাকে আমার সঙ্গে যেতে বলেছে। কেনন ওইখান থেকে এসে দেখে রাজা মৃত্যু শয্যায়। রাজা রদগার তার রাজবংশীয় পেন্ডিং তাকে দিয়ে দেয় আর বলে, এই ভাইকিং জাতিকে তুমি বাঁচাও। সকাল হয়ে যায়। বাইরে এসে রাতে ভেঙে যাওয়া রাজকীয় তলোয়ারটাকে খুঁজে পায় কেইনান। এরিক ছুটে এসে বলে, কেইনান, আজ রাতে আমি কোথায় ঘুমাবো? সবাই এখান থেকে চলে যাচ্ছে। কেইনন বলে, এই জায়গাটা নিরাপদ নয়, তাই তোমাদের সবাইকে চলে যেতে হবে এখান থেকে নিরাপদ স্থানে। আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই সবাইকে ফিরিয়ে আনবো ওই মরুইনকে মারার পর। এরিক ও সমস্ত সাধারণ গ্রামবাসী ওই গ্রাম ত্যাগ করে উলফিকের কাছে গিয়ে বলে, কেইনন, তুমি বর্তমানে রাজা, এরপর কি পদক্ষেপ নেবে তা বলো। উলফিক বলে, আমি কাদের রাজা? সবাই তো এখান থেকে চলে যাচ্ছে। কেনন বলে, যারা আছে তোমার পাশে তুমি তাদের সবার রাজা। কেনন রাজকীয় পেন্ডিংটা দিয়ে দেয় উলফিককে। আলফট, আনলার্ট, বুর্মি, কেইনান ও উলফিক আলোচনা করে তারা সবাই ওই মরুইনের বাসস্থানে গিয়ে আক্রমণ করবে। এর জন্য তাদের শক্তিশালী হাতিয়ারের প্রয়োজন। শক্তিশালী অস্ত্র তৈরি করার জন্য শক্তিশালী লোহার প্রয়োজন। তাই কেইননের স্পেসশিপের শক্তিশালী লোহা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রেয়া পেছন থেকে এসে বলে, আমিও তোমাদের সঙ্গে যাব। যেখানে কেইননের স্পেসশিপ ভূপাতিত হয়েছে সেখানে চলে যায় সবাই শক্তিশালী লোহা আনার জন্য। কেইনন ঝিলের পানিতে ডুব দেয় লোহা নিয়ে আসার জন্য। উলফিক ও ফ্রেয়া নৌকাতে অপেক্ষা করতেছিল, বাকি সবাই ডাঙাতে। কেইনন ডুবন্ত স্পেসশিপের ভিতর থেকে একটি লোহাকে বেঁধে রশির সঙ্গে উপরে নিয়ে আসার জন্য। সে ওই পানির ভিতরে মরুইনের উপস্থিতি লক্ষ্য করে খুব দ্রুত উপরে চলে আসে। দেখতে পায় নৌকার উপরে উলফিক বেহুশ হয়ে পড়ে আছে। ফ্রেয়া ওই স্থানে নেই। চিৎকার করে ডাক দিতে থাকে ফ্রেয়াকে। উলফিক বলে, মরুইন আমাদের উপর আক্রমণ করে ফ্রেয়াকে উঠিয়ে নিয়ে গেছে। উলফিক ও কেইনন চলে আসে লোহা নিয়ে অস্ত্র তৈরি করার জন্য। আনফট, আনলট, বুর্মি জিজ্ঞাসা করে, ফ্রেয়া কোথায়? কোনো উত্তর না দিয়েই বলে, অস্ত্র তৈরি করো খুব দ্রুত। বুর্মি জীবনে প্রথমবার অদ্ভুত রকমের লোহা দেখতে পেয়েছে। সে বলে, এটা কি ধরনের লোহা? আমি তো আগে দেখিনি এই লোহা। খুব শক্তিশালী একটা তলোয়ার তৈরি করে বুর্মি ওই লোহা দিয়ে নতুন তৈরি করা অস্ত্র দিয়ে পুরাতন লোহার তৈরি অস্ত্রকে দুই টুকরো করে দেয় এক কোপে কেইনান। ব্যাপারটা দেখে উলফিক খুব খুশি হয়ে যায়। গ্রামের কূপের ভিতর দিয়ে সবাই ঢুকে পড়ে একে একে। ওই কূপ মরুইনের গুহার সঙ্গে সংযোগ করা ছিল। ওইখানে গিয়ে দেখতে পায় মরুইন আরো কিছু বাচ্চা জন্ম দিয়েছে। ওই গুহার ভিতরে হাজারো মানুষের লাশ পড়েছিল। তার ভিতরে ফ্রেয়া বেহুশ হয়ে পড়েছিল। হঠাৎ ফ্রেয়ার জ্ঞান ফিরে আসে। ফ্রেয়া খুব সাহসী মেয়ে ছিল, কিন্তু এই দৃশ্য দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করে। গুহার অপর প্রান্তরে আনফট, আনলট, বুর্মি, কেইনন ও উলফিক এরা সবাই খোঁজ করতেছিল মরুইনকে। হঠাৎ ফ্রেয়া দেখতে পায় মৃত মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওই মরুইনের বাচ্চা। এই দৃশ্য দেখে ফ্রেয়ার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। ফ্রেয়ার দৃষ্টি যতদূর যায় শুধুমাত্র মৃতদেহ পড়ে আছে দেখতে পায়। কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথা নেই, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। ভয়ঙ্কর এই বিভীষিকাময় একটা সময় পার করছে ফ্রেয়া। ফ্রেয়া অতিরিক্ত নড়াচড়াতে মরুইনের বাচ্চা তার দিকে চলে আসে। ফ্রেয়া উপরে আক্রমণ করে। ফ্রেয়া চিৎকার করে। তার চিৎকার শুনে অপর প্রান্তর থেকে সাড়া দেয় অন্যরা সবাই। সঙ্গে সঙ্গে মরুইনের বাচ্চা ফ্রেয়াকে ছেড়ে বাকি সবার দিকে চলে আসে। এদিকে এসেই আনফটকে তুলে নিয়ে যায় ওই মরুইন। কেইনন, উলফিক কিছু বুঝে ওঠার আগেই গুহার ভেতর দেখতে পায় মরুইনের বাচ্চা ছিঁড়ে খাচ্ছে আনফটকে। হাতের মশালটা নিভিয়ে দেয়। কিছুক্ষণ পরে বুর্মির উপর আক্রমণ করে ওই মরুইনের বাচ্চা। কেইনন এক কোপে ধর থেকে মাথাটাকে আলাদা করে ফেলে মরুইনের বাচ্চা। বুর্মি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই গুহার ভিতরে। বুর্মির মৃত্যুতে খুব জোরে চিৎকার করে কেইনন। চিৎকারের শব্দ পৌঁছে যায় ফ্রেয়ার কানে। ফ্রেয়া শব্দ শুনতে পেয়ে কেইননের নাম ধরে চিৎকার করে জোরে জোরে। ফ্রেয়ার মনে হচ্ছে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে দেহের ভিতর। ফ্রেয়ার চিৎকারে আরো একটি মরুইনের বাচ্চা চলে আসে আক্রমণ করতে। ফ্রেয়াকে গুহার ছোট্ট একটি জায়গা দিয়ে কেইনন তার নতুন তলোয়ারটা দিয়ে দেয়। তাকে বলে, এই তলোয়ার দিয়ে তুমি দুই টুকরো করে দাও ওই মরুইনের বাচ্চাকে। ফ্রেয়া সক্ষম হয় এই কাজে। মাথাটাকে আলাদা করে দেয় মরুইনের। কেইনন ও উলফিক অন্য গুহার ভিতর দিয়ে প্রবেশ করে দেখতে পায় ভয়াবহ এক দৃশ্য। হাজার হাজার মৃতদেহ পড়ে আছে চারদিকে। এই দৃশ্য দেখে ভেঙে পড়ে দুজন। ঘুম থেকে জেগে ওঠে মা মরুইন। কোনো সময় নষ্ট না করেই তারা তিনজন ওইখান থেকে চলে আসে পাহাড়ের চূড়ায় ঝর্ণার পাশে, ভূমি থেকে প্রায় 18,000 ফিট উপরে। ওই স্থানে পৌঁছে যায় মরুইন। কেইনন ফ্রেয়াকে অন্য স্থানে পাঠানোর চেষ্টা করছিল। ওই মুহূর্তে আক্রমণ করে বসে মরুইন উলফিকের উপর।
তার হাতের তরোয়ালটা ছিল নরমাল লোহা দিয়ে তৈরি। এক আঘাতেই ওই তলোয়ারটা ভেঙে যায় আর উলফিককে ঘায়াল করে ওই মরুইন। এই দৃশ্য দেখে কেইনন খুব রাগান্বিত হয়ে যায়। সে ওই গুহার ভিতরে প্রবেশ করে মরুইনকে হত্যা করার জন্য প্রথমে ওই মরুইনের লেজ কেটে দেয়। মরুইনের লেজের ভিতর বিশেষ এক শক্তি ছিল। মরুইন গুহার ভিতর পালিয়ে যায়। কেইনন পেছনের চোখ রেখেছিল তার তলোয়ারের মাধ্যমে। সামনের দিকে ও পেছনের দিকে উভয় দিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে এগোতে থাকে। মরুইনের উপস্থিতি লক্ষ্য করে এক শক্তিশালী আঘাত করে। ওই সময় ফ্রেয়া চলে আসে, সেও আঘাত করে। দুজনের জোরালো আঘাতে মরুইন ছিটকে গিয়ে ঝর্ণার সঙ্গে ঝুলে পড়ে। মরুইন নিচে পড়তে পড়তে কেইননকে ধরে ফেলে। পেছন থেকে ফ্রেয়া টেনে ধরে কেইননকে, সে যেন নিচে পড়ে যেতে না পারে। আর অন্য হাত দিয়ে কেইনন ওই মরুইনের হাত কেটে দেয়। 18,000 ফিট উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করে ওই মরুইন। কেইনন ফ্রেয়া চলে আসে উলফিকের কাছে। উলফিক তখন পর্যন্ত জীবিত ছিল। কেইনন উলফিককে জানায় মরুইন মৃত্যুবরণ করেছে। উলফিক রাজি করে পেন্ডিন ফেরত দেয় কেইননকে। উলফিক বলে, বন্ধু, তোমার সঙ্গে আমার এই পর্যন্তই যাত্রা। আমার কাবিলার লোকজনকে তুমি দেখে রেখো, আর আমি তোমাকে রাজা ঘোষণা করে গেলাম। ফ্রেয়ার দিকে খেয়াল রেখো বলেই সে মৃত্যুবরণ করে। কেইনন ফ্রেয়া চলে আসে গুহার ভেতর থেকে উপরে। পাহাড়ের উপর থেকে তার গোত্রকে নদী দিয়ে যেতে থাকে। চিৎকার করে ডাক দিয়ে বলে মরুইন মারা গেছে। সবাই গ্রামের দিকে ফিরে আসে। কেইনন বলে, ফ্রেয়া, তুমি এখানে দাঁড়াও, আমি একটা কাজ শেষ করে আসছি। ফ্রেয়া বলে, তুমি কি আর ফিরে আসবে না আমার কাছে? কেইনন একটা কিস করে ফ্রেয়াকে। অবশেষে কেইনন চলে আসে ঝিলের পানিতে। সেখানে তার স্ত্রীর মৃতদেহটাকে চিরতরে ডুবিয়ে দেয়। তখন পর্যন্ত তার স্পেসশিপের সিগন্যাল ডিভাইস কাজ করতেছিল, যেটার মাধ্যমে সে অন্য স্পেসশিপে বার্তা পাঠাতো। সে এখনো জীবিত আছে। তার সিগন্যাল শুনে অন্য স্পেসশিপ পৃথিবীর দিকে আসতেছিল। সে দেখতে পায় ফ্রেয়া পিছন থেকে চুপি চুপি এই ব্যাপারটা দেখছিল। হঠাৎ সেই ট্র্যাকিং ডিভাইসটাকে ধ্বংস করে ফেলে কেইনন। সিগন্যাল বন্ধ হয়ে যাওয়াতেই সবগুলো উদ্ধারকারী স্পেসশিপ ওইখান থেকে ফেরত চলে যায়। কেইনন কাবিলার রাজা হয়ে যায়। সে ফ্রেয়াকে বিয়ে করে এরিককে নিজের সন্তান হিসেবে অ্যাডপ্ট করে নেয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তুমি যদি এই পর্যন্ত গল্পটা শুনে থাকো তবে আশা করি অবশ্যই ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।